গুজবে কান দেবেন না, এ কথাটা কিন্তু আমরা হর হামেশাই শুনি। কোথাও লিখে দেয়, কোথাও বলে দেয়, কত কিছু। তারপরও কি করি? আমরা গুজবেই কান দিই। বলে না, নিষিদ্ধ জিনিসে না জিনিসের প্রতি ইন্টারেস্ট মানুষের বেশি, আকর্ষণ মানুষের বেশি। হ্যাঁ, আমাদের আজকের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার গুজব নিয়ে একটা আড্ডা হবে। শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি, নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন অতিথিরা, মিষ্টি মিষ্টি অতিথিরা। আর আপনারা ভালো করেই জানেন যে এই আড্ডাটি শুধুমাত্র নারীদের জন্যে, তবে দেখতে পারবেন তো সবাই। আর আমাদের টেলিভিশনেই দেয়া আছে পাসকোড এবং আইডি। আপনারাও যুক্ত হতে পারেন আমাদের এই আড্ডায়, শুধুমাত্র নারীরা। ফিরে যাচ্ছি আমাদের আজকের মূল গল্পে, মূল আড্ডায়, স্টুডিওতে উপস্থিত অতিথিদের সাথে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। তো আজকের বিষয়টা তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার গুজব। হ্যাঁ, তো তার আগে আপনাদের পরিচয় করে দিচ্ছি। নাদিরা পারভিন, স্বত্বাধিকারী সূচনা বুটিক্স। আছেন উম্মে কাফিয়া, স্বত্বাধিকারী ডেজার্ট স্টোরিজ। খুব সুন্দর নাম। ডেজার্টেরও তো একটা আসলে প্রত্যেকেরই সব কিছুর একটা স্টোরি থাকে, শুনেই ভালো লাগছে। ডেজার্ট স্টোরিজ, আপনার নামটাও সুন্দর, তবে এটা একটু লোভনীয় আর কি। খাবারের নাম শুনলেই খেতে ইচ্ছা করে। সেটাই। নাদিরা পারভিন, আপনি যে এই বুটিক্সটা শুরু করেছেন এবং সূচনা বিষয়টাই হচ্ছে যে শুরু করা, সূচনা। নামটাও বেশ সুন্দর। তো এখন তো আর সূচনার পর্যায়ে নেই, নিশ্চয়ই সেটা হাঁটি হাঁটি পা পা করে বড় হয়ে গেছে। হ্যাঁ, যেটাকে বলে যে ম্যাচিউরড হয়ে গেছে। এখন আর সে ছোট্ট শিশুটি নেই। তো এই শিশু থেকে যে হাঁটি হাঁটি পা পা করে সূচনা হয়েছিল, সেই গল্পটা একটু শুনি। আসলে আমি ছোট করেই বলছি। বলুন। আমাদের গল্প তো আমাদের আসলে একটা গল্প নিয়ে থাকবে না, আমরা চলো আজকে অনেক ধরনের গল্প করব, মজা করব। তো সূচনা বুটিক্সটা আমার তো 98 সাল থেকেই শুরু করেছি। তো তখন থেকে এখন 26 সাল পর্যন্তই আমার এখনো রানিং আছে। তো আমার বুটিক্সের সাথে জড়িত আছে যে রেডিমেড, তারপরে ডিজাইনারের কাপড়, এবং তার সাথে আমরা স্টিচিংটাও রেখেছি। 25 সরি 25, অসুবিধা নাই, 26-এর জন্য শুভকামনা থাকলো। তো এইভাবে আসলে আগেও আমি আরেকবার, কিন্তু এই বলা হয়নি, আমি আরেকবারও নেক্সাসে এসেছিলাম। আচ্ছা। তো এই জন্য হয়তো বা অনেকেই আমাকে যারা চেনে তারা হয়তো ব্যাপারটা জানবে, আর যারা চেনে না তারা হয়তো নতুন করেই বলছি। তো ইনশাল্লাহ যতটুকু পথ চলছে ইনশাল্লাহ ভালো চলছে। তার মানে সূচনার বয়স কত হলো? 98 সাল থেকে 25। অনেক বছর। সূচনা যুবতী থেকে বেশ মানে ম্যাচিউর একটা ইয়ে হয়ে গেল আর কি। বাহ, বেশ ভালো লাগলো। আবার ফিরে আসছি এই গল্পে। কাফিয়া, উম্মে কাফিয়া, আপনার এই ডেজার্টের গল্পটা, এটাও কিরকম করে হাঁটি হাঁটি পা পা করে, এটার বয়স কত? আমি একটু বলতে চাই যে আমি ছোটবেলা থেকে আপনাকে দেখে বড় হয়েছি। আপনার নাটক আমার খুবই পছন্দ, আপনি আমার ফেভারিট একজন পারসন। থ্যাংক ইউ। আমি অনেক মানে ছোটবেলা থেকেই দেখছি, বাট যেরকম দেখছি তেমনই দেখছি এখনো। আচ্ছা, আমি এরকম বড় ছিলাম, এই জন্যই যেরকম দেখেছেন সেরকমই আছি। ভালো লাগলো শুনে, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনাকে দেখে অনেক মিষ্টি লাগছে, সুন্দর শাড়ি, সুন্দর গয়না, হ্যাঁ, সবকিছু মিলে একটা খুব চকচক করছে, ডেজার্টের মতোই। তো সেই ডেজার্টের গল্পটাই শুনি। কেন এই বিষয়ে এত ইন্টারেস্ট, এটা নিয়ে কাজ করা কেন, কত দূর এলেন এই ডেজার্ট? আপনার এই ডেজার্ট স্টোরিজের লঞ্চিং হয়েছে 2020-তে, করোনা টাইমিংয়ে। বাট যদি বলতে হয় আমার ফুড নিয়ে কাজ করাটা 2017 থেকে আমি স্টার্ট করেছি, এখনও অলরেডি করছি, রানিং, এটা চালিয়ে যাচ্ছি। কুকআপস নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওদের সাথে আমার স্টার্টিংটা শুরু হয়। আর যদি বলে থাকি চাইল্ডহুড থেকেই আমার আসলে ইন্টারেস্টটা ছিল, বরাবর ছিল। হ্যাঁ, সেটাই আর কি বলতে চাচ্ছি যে চাইল্ডহুড থেকে আমার বরাবরই ইন্টারেস্ট ছিল। অ্যান্ড এভরি বিকালের যে নাস্তাটা আমার হাত দিয়েই তৈরি হতো। এটা আমার মানে আমার মা আমাকে বলতো যে তুমিই করো, মানে আমার আগ্রহটার জন্য আর কি। আর
ওটা থেকে আমার মনে হয় যে আস্তে আস্তে আমার ভিতরে ছিল ওইটাই জাগ্রত হয়ে আরও বড় আকারে এখন ডেজার্ট স্টোরিজের একটা ওই যে নামকরণ যেটা এটা আর কি হয়েছে। এখন আমার অনলাইন শপ করেছে, নামকরণ করেছে আমার ছোট ভাই, ওরই দেয়া, বাট আমার নিজের হাত দিয়ে পেজ ওপেন করা। ও আমাকে বলছিল যে দেখেছে যে আমি ইউনিক টাইপের ডেজার্ট মেক করি বাসায়, সবাইকে মানে গেস্টদেরকে সার্ভ করতে পছন্দ করি, তো এই জন্য আমাকে বলল কি যে তুমি একটা পেজ ওপেন করো, এখন যেহেতু অনলাইনের যুগ, তো তুমি এবং ওই সময় তো ওইটা একেবারে যারা কোভিডের সময় পেজ বেশি সারা পেয়েছে আলহামদুলিল্লাহ, স্টোরি আছে কোভিড থেকেই গল্প শুরু হয়েছে, একটা কাজ শুরু করেছে। হ্যাঁ, তারপরে এভাবে করে যাচ্ছি। স্টার্টিং তো করলাম পেজ ওপেন করে, দেন আমি প্রফেশনাল ডিগ্রিগুলো নিচ্ছি সাথে। ফার্স্ট ছিল আমার TKCI টনি খান কুলিনারি ইনস্টিটিউট পেস্ট্রি অ্যান্ড বেকারি, 3 মান্থসের একটা আমি শর্ট কোর্স করি। দেন হলো আমি একটু চিন্তা করলাম আমার আরও ভালো মতো শেখা দরকার। আমি যখন ফিল করছি বরাবরই, তখন আমি পর্যটনে গেলাম, পর্যটনে কুলিনারি আর্টস অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট ডিপ্লোমা করে ফেললাম 6 মাসের। আমি এটা করেছি। ও আচ্ছা, পেস্ট্রি বেকারির উপরে 98-এ। অনেক দিন আগে। আমি করেছি হলো 2021-এ। এখন এটা নিশ্চয়ই আরো ডেভেলপ হয়েছে। আমাদের ম্যাম ছিল হলো জাহিদা বেগম, আচ্ছা আর কি উনি আমার মেন্টর ছিলেন। শি ইজ আ ভেরি গুড পারসন। তো তারপরে ওখান থেকে আমি ডান করার পরে হলো আমার ইন্টার্নশিপ আমাদের থাকে, আমি র্যাডিসন হোটেলে ইন্টার্নশিপ করলাম, ফর্মার শেফ অফ র্যাডিসন হোটেল। আমি ওখানে ছিলাম কিছুদিন আর কি, ওখানে কর্মরত। দেন হলো এখন আমার নিজের বিজনেসটাই আমার রান করার ইচ্ছা, আর কোথাও প্রফেশনাল মানে ভাবে আমি কোথাও জয়েন করিনি, এভাবেই আছি। আপনার স্টোরিটা আসলে একটা সুন্দর, যে শুরু করলেন ঠিকই, কিন্তু এটাকে জেনে শুনে বুঝে শিখে আবার কোথাও আপনি কাজ করে এটাকে করছেন, এটা ভালো যে আসলে সেটাই পুরোপুরি প্রফেশনালি জিনিসটাকে আপনি এটাকে। আমার কাছে মনে হয় কি যে মানে শেখার তো শেষ নেই, আমি আবার ইনোভেট করতে একটু পছন্দ করি, মানে লাইক নর্মালি রেগুলার যে ডেজার্টগুলো ওগুলার থেকে একটু ডিফারেন্ট আর কি। আমি ফিউশন আছে, আমার নিজেরও সিগনেচার ডেজার্ট আছে। আচ্ছা, কি আছে? বিস্কটি ডিলাইট। আচ্ছা, এটা একটু ফিউশন করা আর লেয়ার করে ডেজার্ট, এইভাবে বললে অবশ্য বোঝা যাবে না, যদিও সেই ভালো লাগলো জেনে। আচ্ছা নাদিরা পারভিন, এই যে এখন আমরা মূল গল্পে একটু চলে যেতে পারি। আমাদের আজকের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার গুজব। আপনার জীবনে এরকম, আপনি তো সোশ্যাল মিডিয়া আমাদের প্রত্যেকেই আছি কম বেশি, তো আপনি যখন সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনার একটা পেজ আছে, অবশ্যই, তো এই রিলেটেড গুজবও থাকে, যে অনেক সময় আমি এই রিলেটেড ইয়েতেই চলে যাই, যেমন রান্না বা বুটিক বা কিছু রিভিউ থাকে, বা অনেক সময় ইনফ্লুয়েন্সারদের অনেকে ইনভলভ করে যে প্রোডাক্ট অনেক ভালো এসে, কিন্তু কখনো ভুল থাকে, কখনো ঠিক থাকে, বা অনেক কিছু। আপনারা অভিজ্ঞতাগুলো একটু যদি আপনার মতো করে শেয়ার করেন। আসলে প্রথমেই আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে সকালে যখন ঘুম থেকে উঠে নাস্তাটা করি, যে চাটা খেতে খেতে কিন্তু আমরা তখন মোবাইলটা হাতে নিই, তখনই কি করি যে মোবাইলটা খুলে ফেসবুকটা দেখি, তো বিভিন্ন রিভিউ দেখি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জিনিসগুলো দেখি, দেখার পর আমরা তো সব সোশ্যাল মিডিয়ার সব গুজব তো আর আমরা বিশ্বাস করি না, যেটা অনেক সময় অনেক ভয়াবহ কিছু দেখে ভয় লেগে যায়, আতঙ্ক লাগে, তখন মনে হয় যে আসলে কি এটা সত্যি, আসলে তো সত্যি না। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিভিউ। আমার পোশাকের ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট থিংস। আমরা যখন আমি পোশাকে চলে যাই, আমরা যখন পোশাক সেল করি, বিক্রি করি, তখন রিভিউটা তো অবশ্যই ফলো আপ করতে হবে। আর প্রথম কথা হচ্ছে আমার দোকানটা খুব পুরনো দোকান, আচ্ছা, তো আমার দোকানে অনেক পুরনো দোকান, তো এখনকার এই জোয়ারে ভেসে যাওয়া এরকম কিছু না। আমার দোকানের রিভিউটা আমার কন্টিনিউয়াস, আমার ইনশাআল্লাহ ভালোই আসে, তো কখনো আসে না, কারণ যেহেতু আমি তখন এগুলো রেয়ার ছিল, এত কম্পিটিশন ছিল না, খারাপ ভালো জিনিসটা ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু ক্যান্টনমেন্টেই আমি ওখানে থাকি, আমার বুটিক শপটা ক্যান্টনমেন্টের মধ্যে, তো ওখানে কিছু সংখ্যক পরিবার, সিভিল
আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী সব এগুলো নিয়ে আমার কাজ হয়। এই জন্য আমার সব সময় ভালো প্রোডাক্টটা দিতে হয়, স্বাভাবিক দিতে হয়, এবং মানে মূলত খুব ভালো মতে লুক আফটার করতে হয়। কারণ একটা সত্যি কথা আমি বলতে যে একটা দোকান প্রতিষ্ঠান দাঁড় করানো অনেক কঠিন। একটা কাস্টমারকে কনভিন্স করা, একটা কাস্টমারকে একটা জিনিস বুঝিয়ে দেওয়া, অনেক মানুষের মন বোঝা, এবং অনেক সময় আছে যে একটা জিনিস মিসিং হয়ে যায়, তো মিসিং হয়ে গেলে সেটার জন্য হয়তো সে মন খারাপ করতে পারে, হয়তো ফোন করে বললো যে হ্যাঁ ভাবি আমার জিনিসটা আসে নাই, তখন হয়তো সরি চেয়ে বলছে যে ভাবি কোনো সমস্যা নাই, আমি কনভিন্সটা দিয়ে দিচ্ছি। মানে কাস্টমারের সাথে এইভাবেই আমাদের রিভিউগুলো হয়। তো রিভিউ হিসাবটা আমি এটাই বলবো যে প্রত্যেককেই বলবো যে আমরা যদি যারা বিজনেস করি তারা যদি প্রত্যেকে, মালিক পক্ষর কথাই আমি বলছি, মালিকরা তো অনেক সময় কর্মচারীর উপর ডিপেন্ড করে থাকে, মালিকরা যদি একটু নজর করে সবকিছুর দিকে লুক আফটার করে, তাহলে আমার মনে হয় না যে খারাপ কোনো কিছুর দিকে আমাদেরকে আসবে রিভিউতে। একদম সত্যি কথা। তো সোশ্যাল মিডিয়ার গুজব তো আমি আপনাদের ব্যবসা সংক্রান্ত নিয়ে বললাম, কিন্তু আছে না এখন এআই একটা ব্যাপার আছে, কত ছবি, কত জোড়া লাগিয়ে, কত ভিডিও, কত কিছু, এই যে একটা বিভ্রান্তিকর ব্যাপার ঘটছে। হ্যাঁ, ভালোগুলো হারিয়ে যাচ্ছে, মন্দগুলোই হাইলাইট হচ্ছে। এটা নিয়ে আপনার কি মনে হয়? আমরা একটু অন্য গল্পেই চলে যাই, গুজব নিয়ে। হ্যাঁ, এআই তো খুবই আসলে আমার কাছে মনে হয় যে কি বলবো, এখন বর্তমানে তো এআই দিয়ে সব কিছুই করা যায়। মানুষকে প্রচুর পরিমাণ ব্ল্যাকমেলও করছে। মানে যার ছবি দিচ্ছে দেখা যাচ্ছে যে সে তার আসলে এরকম কোনো কিছুই নেই, বাট তাকে এভাবে ব্ল্যাকমেল করে তার মানে যেটা হলো মান সম্মানের একটা ব্যাপার থাকে, ওইটা হানি করার জন্য অনেক কিছু করে থাকে। এআই দ্বারা অনেক কিছুই আসলে হয় এখন। আর আমি যদি বলি যে সোশ্যাল মিডিয়ার যে গুজব, যেটা বর্তমানে ভাইরাল যে ব্যাপারটা হলো কেক পট্টির যে ব্যাপারটা, সরি, তো ওইটা হলো এখন আমাদের আর কি, মানে ওটা দেখলাম যে খুবই খারাপভাবে আর কি ভাইরাল হয়েছে। তো এটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে কেক নিয়ে কীরকম একটা হয়ে গেল, সেই কেক পট্টির ব্যাপারটা নিয়ে। যারা কেক নিয়ে বিজনেস করছে তাদের জন্য এটা খুব ব্যাড লাক, হ্যাঁ, অস্বস্তিকর একটা ব্যাপার। সেটা আর এত জনে জনে কাউকে এত বোঝানোরও, হ্যাঁ, আর মানুষের এত সময়ও নাই এখন। মানুষ এখন সব শর্ট টাইম দেখা, সব এই জন্য জাজমেন্টাল হয়ে যায় মানুষের। আসলে এখন আমাদের যেটা সবচেয়ে বড় সংকট, সেটা হচ্ছে মনোযোগের সংকট, ধৈর্য, হ্যাঁ হ্যাঁ, ধৈর্যের সংকট। আমরা এখন এই রোগে ভুগছি, মনোযোগ ধৈর্যের সংকটে। এই জন্য আমরা অল্পতে যেমন বিশ্বাসও করি, অল্পতে আমরা রেগে যাই, সবকিছু অল্পতে, খুব জাজমেন্টাল আমরা হয়ে যাই। তো আপনাকে আমি যে কথাটা বলবো, যে আমরা রাজনীতিতে যাচ্ছি না, সেগুলো নিলে কথা শেষ হবে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেন যে ইনফ্লুয়েন্সাররা অনেক সময় এক একটা জিনিস নিয়ে এমনভাবে বলে স্টক শেষ হয়ে যাচ্ছে, এই যে দেখুন, যেমন চুলগুলোকে রিবন্ডিং করা একটা করে দেখাচ্ছে, এই যে দেখুন আমার চুলটা এই ছিল এখন এরকম হয়ে গেছে, এই যে মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমি যেটা নর্মালি আমি আমার বিজনেসের অভিজ্ঞতা থেকে বলছি, যে আমি যখন টাকা দিয়ে জিনিসটা কিনবো, তো অবশ্যই আমি এটা লাভ করে সেল করব। সেটা আমার 100 টাকা হোক, সেটা আমার 50 টাকাই হোক। কিন্তু ম্যাক্সিমাম মানে অনলাইনে কিছু মানুষ দেখছি যে 300 টাকার জিনিস 250 টাকা দিয়ে দিচ্ছে। মানে এটা আমি আসলে বুঝতে পারি না যে কেন বিজনেসটা নষ্ট হচ্ছে, মানে কেন এটা করছে। এবং এই যে অনেকে ফেলছে যে 200-তে দিয়ে দিচ্ছি, 300-তে দিয়ে দিচ্ছি, 400-তে দিয়ে দিচ্ছি। মানে আমার কেন যেন মনে হয় যে আমি জানি না এটা, আমার কাছে আমি এখন এটা ক্লিয়ার হতে পারছি না। কারণ কি, আমি নিজে পারচেস করি জিনিসটা, কারণ আমি নিজে বুঝি আমার দোকানের একটা লেবার খরচ আছে, আমার কর্মচারী আছে, এখন তো বৈদ্যুতিক কারেন্টের ব্যাপারটা হচ্ছে কার্ড সিস্টেম, ম্যাক্সিমাম জায়গায় কার্ড সিস্টেম, যে আমাদের 5,000 টাকা মান্থলি ভরলে যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। তো কর্মচারী আছে, এগুলোর বেতন আছে, কিন্তু আমার ব্যবসা যত চলুক বা না চলুক, আমার কর্মচারীকে তো বেতনটা দিয়ে পারফেক্টলি ভাবে চালাই নিতে হবে, তখনই আমার দোকানটা চলবে। তো এটা কি করে পসিবল, আমি এটা আমাদের আবার আড্ডা হচ্ছে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, তখন আমরা এগুলো নিয়ে আবার কথা বলবো, যদি আমরা কোনো সমাধানের পথ খুঁজে পাই, আমরা যদি যারা আজকে আমাদের এই আড্ডার সাথে যুক্ত আছেন তাদের সাথে আমরা শেয়ার করব। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। বলবো আবার বারবার, গুজবে কান দেবেন না।
ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। নিশ্চয়ই আপনাদের চোখেও ভাসছে এখন সোশ্যাল মিডিয়ার একটার পর একটা ঘটনা, কোনটা সত্য কোনটা মিথ্যা, নিজেরাই বিভ্রান্ত হচ্ছেন। আসলে যেটা করা উচিত আমি মনে করি যে বিভ্রান্ত হওয়ার আগে আরেকবার পরিষ্কার হওয়া উচিত, অন্যকে বলার আগে, অন্যের কানে ছড়ানোর আগে। অনেক সময় আমরা নিজেরাই কিন্তু ছড়িয়ে দিই না বুঝে, তো সেখান থেকেও আমাদের বিরত থাকা উচিত। তো আমরা বলছিলাম ওই সোশ্যাল মিডিয়ার গুজবের কথা। একটু আগে আপনি একটা কথা বলছিলেন যে আপনার এই বুটিকের পাশাপাশি আপনি আরেকটা কি যেন কাজ করেন, সেটা নিয়ে একটু বলতে চাচ্ছেন। আমি সূচনা বুটিক্সের সাথে সাথে আমরা করব জয় একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করছি। আমরা কিছু নারীরা, যেটা বলবো স্পেশাল চাইল্ডদের মাদের সাথে কাজ করছি এবং কিছু দুস্থ নারীদের সাথেও কাজ করছি, যারা বেকারত্ব কিছু মহিলারা থাকে যারা হাজব্যান্ডদের কারণে কাজ করতে পারে না। যেমন কিছু অটিস্টিক বাচ্চার মারা বাচ্চাদেরকে নিয়ে একটা জায়গায় যখন আসতে চায়, কিন্তু কোনোভাবে তারা খুব ইতস্ত ফিল করে, তারা খুব লজ্জা ফিল করে, আর 5টা বাচ্চা ভালো স্বাভাবিক বাচ্চার সাথে বসতে পারে না, কষ্ট পায়। এই জিনিসগুলোর সাথে আমরা আসলে এরকম টাইপের কিছু কাজ আমরা করছি। তো ইনশাল্লাহ তো এটার জন্য আমরা যতদূর পর্যন্ত পারবো চেষ্টা করব এবং আমাদের জন্য দোয়া করবেন। খুবই শুভ উদ্যোগ। এটা নিয়ে আমি আরো একজন গেস্ট আসছিলেন, ওনার কাছে শুনেছি, সেও এটার সাথে আমরা একই গ্রুপেরই, ফাইমা সুলতানা, রুমানা, আমরা সব একই সাথেই আছি। আসলে ভীষণ ভালো উদ্যোগ। আর আসলে একজন মায়ের তো অনেক চাপ থাকে, পাশাপাশি সেই মায়ের যদি এরকম স্পেশাল চাইল্ড। আমার একটা বাস্তব আমার একটা কথা বলতে চাচ্ছি, আমার একটা বাস্তব ঘটনা থেকে আমি ছোট্ট করে বলছি। মানে যেটা বলবো যে স্পেশাল চাইল্ডের বাচ্চা, তো আমার শোরুমে এসছিলেন বাচ্চা নিয়ে, মা এসছিলেন। তো মেয়েটার বয়স ছিল 13 বছর। তো যে কোনো কারণে আমার একটা ছেলে একটা মেয়ে, তো আমার ছেলে খুব বড়, আমার ছেলে ইনশাল্লাহ মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হবে। তো মেয়েও বড়, ছেলের বউ আছে, নাতিও আছে। কোন একটা কারণে অনেক সময় বাচ্চাদেরকে আমরা বকা দিই না, বকা দিলে পরে হয়তো রাগ হয়, তোরা মাদেরকে অভিমান ভাঙাবার জন্য আসে। আমার ছেলে শোরুমে এসে আমাকে আমার কাউন্টারের পাশে একটা গোলাপ আর একটা ড্রিঙ্কস রেখে গেছে আমার জন্য, আমাকেও তুমি এটা খেও। তো ওই মহিলা দাঁড়ানো ছিল, এসে বললো কি দিয়ে গেল ছেলে? তা আমি বললাম যে আমাকে একটা গোলাপ ফুল একটা ড্রিঙ্কস দিয়ে গেছে। কেন? আমি রাগ করেছিলাম। তা আমাকে এমনি গালের মধ্যে আদর করে দিয়ে চলে গেল। তো যাওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে, আমি পরে কথা বলবো, তুমি যাও। তো মহিলাটা আমাকে একটা প্রশ্ন করলো যে আপা, আমি 13টা বছর আমার বাচ্চাটার মুখে একটা মা ডাক শুনি নাই, কিন্তু আপনার ছেলেটা আপনার পাশে এসে আপনাকে দিয়ে গেছে, আপনার মা ডাকটা শুনে শুনে অভ্যস্ত। তো কিন্তু আমি 13টা মাস ধরে, বছর ধরে বাচ্চাটার পিছনে ছুটছি, কিন্তু একটা মা ডাক শুনতে পারিনি। মানে এই জিনিসটা আসলে অনেক কষ্টকর। আমি যে ডাকটা আমরা 1 বছরের মধ্যে শুনে ফেলি, হ্যাঁ, কয়েক মাসের মধ্যে বাবা, মামা, দাদা, একটা টাইমে মা ডাকে। হ্যাঁ, সেটা আসলে এটা খুবই কষ্টের। এটাই খারাপ লাগে যে মানে একটা আছে না মা ডাক শোনা, বা নিজের বাচ্চার পাশাপাশি যখন আমরা একজন সুস্থ বাচ্চাকে দেখি একটা কষ্ট পাওয়া। আসলে আপনাদের উদ্যোগটা ভীষণ ভালো। এবং মায়েরা এরকম মা আমি অনেক দেখেছি যে যার 3টে বাচ্চাও স্পেশাল, এবং শুধু স্পেশাল না, মানে মারাত্মক রকমের। এবং সেই ভদ্রমহিলার বয়স মাত্র 35 বা 34 হবে, এবং ওনাকে দেখে মনে হয়েছে এই 12-14টা বছর বোধ হয় উনি চুলই আঁচড়ান না মাথার, এরকমই মনে হয়েছে। এবং বলে যে কোথাও আমি যেতে পারি না বেড়াতে, বা আমার বাসায় কোনো গেস্ট আসে না, এত অসহায় অবস্থা। তো দোয়া করি যে আপনাদের এই উদ্যোগটা আরও দিন দিন আমরা করব জয়। অবশ্যই জয়ের পথ নিশ্চয়ই দেখছে এবং দেখবে আরও। কাফিয়া, আপনি কি বলবেন? আর আমি এটাই বলতে চাচ্ছিলাম, এরকম অনেক ফ্যামিলিতেই থাকে, আমার নিজেরও ছিল। তো তো এই জন্য আমরাও মানে এই ব্যাপারটা জানি আর কি, যে বাচ্চা স্পেশাল চাইল্ড বাচ্চা একটা ফ্যামিলিতে থাকা মানে মার বেশি স্ট্রাগল করতে হয় মাকে। কারণ এটা আমি একটু ইন্টারাপ্ট করি, কারণ একজনকে তো ইনকাম করতে হবে, সংসার চালাতে হবে। তখন বাবা বেচারা মানে তার তো ইনকামের জায়গাটা চিন্তা করতে হবে। এবং এও শুনেছি যে সারাদিন মানে ভদ্রলোক খাটাখাটুনির পর যখন বাড়ি এসে এরকম কষ্ট, অশান্তি, শান্তি কিন্তু কেউই পায় না, কেউই পাচ্ছে না। তারপর বলুন।
সেটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায়, তো এটা খুবই ভালো উদ্যোগ, এটাই বলছিলাম আর কি। কিন্তু গুজব আছে, কিছু সত্যি কিছু হয়তো মিথ্যে। যখন স্পেশাল বাচ্চাদের ব্যাপারটা আসলোই, যে অনেকে আবার এদেরকে সামনে রেখে কিছু ইনকামের একটা ব্যবস্থাও করেন, কিন্তু আছে কিন্তু হ্যাঁ, যে এদেরকে সাইনবোর্ড করে, এটা আমি দেখেছি। কারণ আমি অনেক একটা টাইমে, এটা আজকের থেকে আরও 18-19 বছর 20 বছর আগের কথা বলি, আমি প্রোগ্রামগুলোতে নিয়মিতই যেতাম। হ্যাঁ, তো অনেক সময় আছে যে নিজের সন্তানকেও নিজেরা সাইনবোর্ড বানিয়ে এটার উপরে বিজনেস করে। তখন হয় কি, প্রকৃত অবশ্যই বেশি, তখন এগুলো চলে আসে, তখন মানুষ এই যে গুজব, মানুষ কনফিউজ হয়ে। যেমন আপনাদের উদ্যোগটা ভালো, কিন্তু হয়তো কোনো একজন বলবে যে আরে রাখেন, এগুলো বিজনেস, এগুলো ব্যবসা, এই যে তখন ওই যে মন্দের সাথে ভালো মিলিয়ে ফেলে। তো আচ্ছা, আমরা তো গল্পই করছি, আপনারা কি গান কবিতা কিছু জানেন নাকি, করবেন নাকি? দুজনে মিলে একটা গান করবেন, বা আপনি একা? আপা গান তো অনেক আগে করতাম, কিন্তু গানের গলা নাই। গলার দরকার নেই, 2-4 লাইন গান শুনি। ডেজার্ট বানাতে দিলে ডেজার্ট বানিয়ে ডেজার্ট বানিয়ে নিয়ে আসতেন, আমরা খেতে খেতে গল্প করতাম। হ্যাঁ, তাহলে বুঝতাম যে আপনার ডেজার্ট গুলো খেতেও কেমন। দুষ্টুমি করলাম। নেক্সট টাইম যদি পসিবল হয়। হবে গান? জানি না আমি পারবো কিনা। আচ্ছা, চেষ্টা করেন। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, আর উঠবে না গলা উঠবে না। সেই দিন তুমিও তো জানি ভুলে যাবে যে আমার। যাক, চেষ্টা করেছেন। এই গান গাওয়ার উদ্দেশ্যই হলো আমাদের মনটা একটু ভার হয়ে গিয়েছিল, যার জন্য আমরা একটু গান হয় না আসলে, গান না গেলে তো গানের চর্চা না হয়। চর্চা, যে কোনো কিছুই চর্চা। আপনার যে এখন বুটিক আছে, কত বয়স হয়ে গেল, এটা তো চর্চা ছাড়া এ পর্যন্ত আসতো না। ওনার ডেজার্ট, কাপড় চোপড় নিয়ে কাস্টমারের সাথে কথা বলতে এখন লাইক একটা বাচ্চা আমার কাছে মনে হয়। মানে আমি বলি যে আমার 2টা বাচ্চা, একটা আমার মেয়ে আর একটা হলো ডেজার্ট স্টোরিজ। ওর বয়স হলো 7 ইয়ার্স। হ্যাঁ, মানে হ্যাঁ, আপনার সন্তানের মতো ব্যবসাটাকে না দেখলে তো ব্যবসাটা হবে না। আচ্ছা, আপনার এই ডেজার্ট নিয়ে কখনো কোনো রিউমার হয়েছে, বা কোনো কিছু শুনতে হয়েছে, বা এরকম গুজব হয়েছে এই খাবারটা নিয়ে কখনো? নিয়ে রুমার ঠিক না, আমি যেটা ফেস করেছি যেটা হলো যে ডেজার্টটা না, আমাদের বাঙালিরা ট্রেডিশনাল ডেজার্টটাকেই খুব বেশি প্রায়োরিটি দেয় বা তারা চিনে। বাট আমি যে টাইপের ডেজার্ট মানে মেক করি, এগুলা বোঝাতে আমার খুব হার্ড হচ্ছে আমার জন্য মার্কেটে আর কি। আমরা তো কমন ডেজার্টগুলো জানি, খুবই আনকমন ডেজার্ট। এখন এই ইয়াং জেনারেশনরা যত বোঝে, আমরাও কিন্তু এত ভালো বুঝি না সবাই। হ্যাঁ, যে ফিউশন এই সবাই তো একটা জেনারেশন পর্যন্ত এখনো জানে না। এখন আবার একটু ডিফারেন্ট টেস্ট পছন্দ করে সবাই, তখন আবার এই ডেজার্টগুলো আবার চুজ করছে দেখছি। আমরা কখনো ভেবেছি যে একটা কেকের উপরে আইসক্রিম থাকবে, তারপরে যে রসমালাই মিষ্টি দিয়ে, যে আমরা মিষ্টির লেয়ারে রসমালাইটা দিয়ে যে রসমালাই কেকটা করি, এটাও আমরা কখনো থিঙ্ক করতে পারিনি আগে। কেক মানে একটা স্পঞ্জ কেক, লেয়ারে ক্রিম থাকবে, উপরে একটু চকলেট থাকবে। কিন্তু সেই কেকের এখন কত ভ্যারাইটিস, হ্যাঁ, কত ডিজাইন, এটা তো আমরা কখনো ভাবিনি। ডেজার্ট মানে আমরা আমার চাইল্ডহুডের কথা যদি বলি, তখন আমরা আমাদের মা খালাদের দেখেছি পায়েস, ফিরনি, তারপর জর্দা, এই টাইপের ডেজার্টগুলো বেশি মেক করতো বাসায়। বাট এখন যেগুলো করছে এগুলো তো পুরো বাইরে ডিফারেন্ট টাইপের হচ্ছে। এই যে ডিফারেন্ট টাইপের বললেন, আপনার কাছে ডেজার্টটা কি স্বাদ এবং ডিজাইন কোনটা আগে ইম্পর্টেন্ট? আমার কাছে অবশ্যই স্বাদ আগে, কারণ আমি যখন র্যাডিসনে করেছি, তখন যখন আমার ইন্টার্নশিপটা হলো, দেখেছি যে শেফরা যেভাবে কাজ করে তারা স্বাদটাকে প্রায়োরিটি দেয়। আর সব থেকে বড় যেটা হলো প্রপার হাইজিন, অ্যান্ড হাইজিনটা একদম মাস্ট। আর ওই যে বললাম স্বাদটা, অবশ্যই ডেকোরেশনটা আছে ওইটাও, বাট সিম্পল ডেকোরেশন আমরা বেশি প্রায়োরিটি দিতাম, শেফদেরকে আমি দেখেছি। বুঝতে পেরেছি। নাদিরা, সোশ্যাল মিডিয়ার গুজবে আবার ফিরে যাচ্ছি। যেমন আমার ব্যক্তিগত কথা একটু শেয়ার করি, যেখানে আমাকে সবাই দেখে বলে যে আপনি
বিদেশ থেকে কবে আসলেন? একটু আগে মনে বলেছিলাম যে বিদেশে থাকে। আসলে উপরের ক্যাপশনটা সবাই পড়ে না, বললাম না মনোযোগ, সময়, ক্যাপশনটা সবাই পড়ে না। এরকম আছে যে আমার এক পরিচিত একজনের শাশুড়ি মারা গেছেন, তার পুরনো সব ছবি দিয়েছিলেন, তার শ্বশুর শাশুড়ির অনেক পুরনো ছবি, কিন্তু নিউজটা ছিল তার শাশুড়ি মারা গেছে। ওই নিউজটা না পড়ে শ্বশুর শাশুড়ির পুরনো ছবি দেখে কমেন্ট করেছেন, হোয়াট এ পিকচার, নাইস পিকচার, এই সেই অনেক কিছু। হ্যাঁ, বা লাভ চিহ্ন দেয়, মানে মানুষটা ক্যাপশন পড়ে না, নিউজটাই পড়ে না। হ্যাঁ, এ ব্যাপারে আপনি একটু বলেন। যেটা বলবো, আসলে আমরা তো ক্যাপশন পড়া হয় না, কিন্তু যখনই আমরা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কিছু আমরা দেখি বা এরকম দেওয়া হয়, এটা তো সবার আসলে এই জিনিসটা পড়া উচিত, এটা দেখা উচিত। কমন একটা কমেন্ট লিখে ফেলে। আজকে আমি যেরকম আস্তে আস্তে দেখছিলাম যে শাহজালাল আন্তর্জাতিকে আগুন ধরেছে, মানে আমি গাড়িতে বসে যখন আসতেছিলাম আমি ভয় পাচ্ছিলাম। আমি তখন বললাম কি, একটু পরে যেয়ে দেখলাম যে ভুল, মানে কত বছর আগের একটা জিনিস দেওয়া, এরকম আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি। তো এরকম আতঙ্ক নিয়ে তো আসলে জীবন কাটানো অনেক। হ্যাঁ, ইদানিং কিছু দেখা যাচ্ছে যে অনেক আগের জিনিস হঠাৎ করে একটা ক্যাপশন লিখে দিচ্ছে, মনে হচ্ছে যেন গতকালই ঘটে গেছে। এই ধরনের আতঙ্ক নিয়ে কিন্তু জীবন কাটানো অনেক কঠিন একদম। এবং এখন আবার আরো কিছু হচ্ছে। সেদিন আমাকে একজন সন্ধ্যার সময় আমাকে ফোন করলো, একজন ফোন করে বলছে যে আমি এরকম পুলিশ থেকে, এনআইসি থেকে বলছি যে আপনার ছেলে আমার হাতে, আমার কাছে। আমি তো অবাক, আমি ঠিক আছে আমার ছেলেকে দেন তো। আমি খুব নর্মালি থাকছি, আমি কেন নর্মাল থাকছি আমি বুঝি নাই। আমি নর্মাল নিয়ে কথা বললাম, যে ছেলেটা কাঁদতেছে, যে আম্মু আম্মু বলতেছে। আমি তো জানি আমার ছেলে, এত বড় ছেলে, জীবনও কখনো আম্মু আম্মু বলবে না, বলবে না। তখন আমি বুঝতে পারলাম যে ঠিক আছে, অসুবিধা নাই, আপনি নিয়ে যান আমার ছেলেকে। আচ্ছা, আমি ফোনে বললাম। এরকম কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আমি মনে করি যে এরকম, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে যেরকম আতঙ্কে রাখছে, যে আমরা কিন্তু আসলে খুব ভীত কাজ করি। কোনো জায়গায় যাব, কোনো জায়গায় যেতে সাহস পাই না, পথ একা চলতে সাহস পাই না, মানে এটা অনেক কঠিন হয়ে গেছে। মানে এগুলো আসলে সত্যি না মিথ্যা, কিন্তু ভেতরে একটা আতঙ্ক তৈরি করে। মনে হয় যে এরকম আমরা যাচ্ছি একটা জায়গায়, জুমের বন্ধু কয়েকজন চলে আসছে, নাহিদা নেলি আপা, তরু আপা, আপনাদেরকে শুভ সন্ধ্যা, সুস্বাগতম। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আপনাদের সাথে গল্প হবে, আড্ডা হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আর গল্প হবে, আড্ডা হবে, তবে মিথ্যে গল্প নয়, গুজব নয়, সত্যি গল্প, সত্যি আড্ডা। বিরতির পরে চলে এলাম আমাদের এই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে নারীদের আড্ডায়। জুমের বন্ধুরা চলে এসেছে, স্টুডিওর বন্ধুদের সাথে গল্প জমে গেছে। আর আপনারা চাইলে নারীরা এখনও যুক্ত হতে পারেন, টেলিভিশন স্ক্রিনে আমাদের আইডি এবং পাসকোড দেওয়া আছে। তো আমরা একটু জমে চলে যাই। নাহিদা নেলি আপা, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন নাহিদা নেলি আপা? শুনতে পাচ্ছেন না? আনমিউট করুন। আচ্ছা, তরু আপা শুনতে পাচ্ছেন? তরু আপা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। পাচ্ছি। হ্যাঁ, কথা বলুন, আজকের বিষয়টা নিয়ে বলুন। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। তার আগে একটু বলি, স্টুডিওতে আমার ঘনিষ্ঠ বান্ধবী, ছোট বোন নাদিরা পারভিন মুন্নি। আচ্ছা আচ্ছা, ও একজন সফল উদ্যোক্তা, আমার খুবই প্রিয়। মুন্নি কেমন আছো? ভালো আছি। অনেক ভালো, ভালো লাগছে তোমাকে দেখে। তোমার জন্য শুভকামনা রইল, ওই আপুর জন্য, আরেকজন আপুর জন্য শুভকামনা রইল। আসলে আপা, সোশ্যাল মিডিয়া গুজবটা এটা একটা বর্তমানে একটা ভাইরাল বিষয়। এই বিষয়টা আসলে নেগেটিভ দিকটাই বেশি আর কি। আমি মনে করি যে খুব একটা খারাপ দিকের আর কি সূচনা করে। যেমন ধরেন, এটা সোশ্যাল মিডিয়া যে গুজবটা, এটা আমার ব্যক্তিগতভাবেও যেমন আমি ক্ষতিগ্রস্ত, ঠিক তেমনি দেশের ক্ষেত্রেও কিন্তু ক্ষতিগ্রস্ত। এমন কিছু গুজব আসে যেগুলো হলো অনেকে বিশ্বাস করে, আমরা অনেক সময় এটাতে একটু বিভ্রান্ত হয়ে পড়ি। তো এটা ঠিক না আপা।
যে সোশ্যাল মিডিয়ার গুজবটা এটা আসলে রোধ করা উচিত। এটা হলো আমাদের ব্যক্তি জীবনকেও ডিস্টার্ব করে, আবার দেশের জন্য এটা ক্ষতিকারক একটা বিষয় একদম বলে আমি ঠিক মনে করি। বলেছেন, অনেক ধন্যবাদ। একটু শেষ করে দিই, নাহিদা নেলি আপা আসবো আমরা। নাহিদা নেলি আপা, এই যে তরু আপা বললেন যে আসলে বিভ্রান্ত করে, এগুলোকে রোধ করা উচিত, কিন্তু রোধ তো হচ্ছে না। একটা রোধ হয় যে আমি আমাকে কন্ট্রোল করতে পারি, আমি দেখলাম না, আমি বিশ্বাস করলাম না, তাতে তো লাভ হবে না। যে বিশ্বাস করছে দেখছে সে তো সারাদিন এগুলো বলছে, এক কান দু কান 10 কান ছড়াচ্ছে। রোধটা কিভাবে হয় আপনার কি মনে হয়? বা সোশ্যাল মিডিয়ার গুজবটা আপনার কাছে কিরকম বিভ্রান্তিকর, অস্বস্তিকর মনে হয় আর কি? আসসালামু আলাইকুম মিমি আপু, সবাইকে শুভ সন্ধ্যা। সোশ্যাল মিডিয়ায় গুজবটা এখন এমন অবস্থা যে আসলে আমরা কেউ মানে কি করবো আসলে বুঝতে পারি না, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যে আমরা আসলে এটা বুঝে উঠতে পারি না, বিভ্রান্তির মধ্যে থাকি। আসলে এটা উচিত না। এখন তো এমন এআই এর যুগ হওয়াতে আরো বেশি অবস্থা খারাপ। আসলে কোনটা ঠিক এআই দ্বারা আমরা আসলে বুঝতেই পারি না। এটা মোটেও আসলে উচিত আমাদেরকে বিভ্রান্ত তো উচিত, আমাদের উচিত আসলে এটা বিভ্রান্ত না হয়ে নিজেরটা নিজেকেই করা, যে সবকিছুতে উস্কে লাগিয়ে নিজে নিজে শান্ত থেকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় যেমন তেমন মন্তব্য না করে ফেলা, ওইটাই বোধহয় আমাদের উচিত। এটা আমাদের বুঝে শুনে সোশ্যাল মিডিয়াটা দেখা উচিত, দেখে নিজের নিজের অনেক 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 ধন্যবাদ। কি বলছিলেন আপনি? আমার মনে হয় যে প্রশাসনের এই ব্যাপারটাতে একটু খেয়াল করা দরকার। তা তো দরকারই, দায়িত্ব কিন্তু প্রত্যেকেরই আছে। প্রত্যেকেরই আছে, হ্যাঁ, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। হয় কি যে প্রশাসন একটা সিস্টেম, কিন্তু আমরা সিস্টেমটা তো ভঙ্গ করছি। তা সুতরাং দায়িত্ব সমাজের প্রতি, দেশের প্রতি যেমন আমারও আছে, প্রশাসনের আছে। তবে প্রশাসনের কঠিন হওয়া উচিত, বা এমন কোনো একটা আইন বা কিছু হওয়া উচিত যে মানুষ এগুলো করার, যেটার জন্য মানে মানুষ এরকম স্ক্যামগুলা, এই গুজবগুলা যাতে তারা ছড়াতে ভয় পায়। সেই ডিজিটাল নিরাপত্তা আইন একটা আছে আমাদের, সেটা হয়তো আশা করি এইদিকে তারা নজর দেবে, এটা আমরা মনে করি, আশা করছি। হ্যাঁ, তো নাদিরা আপা, সোশ্যাল মিডিয়ায় অনেকে ভীষণ ব্যক্তিগত অনেক কিছুই দিয়ে ফেলে, তো কতটুক ব্যক্তিগত দেওয়া উচিত, মানে কতটুক সোশ্যাল মিডিয়ায় জানানো উচিত মানুষকে, আর না জানানোটাই কতটা ভালো, আপনি কি মনে করেন? আমি তো মনে করি যে যেটা আমি আমার দিক দিয়ে বিবেক দিয়ে বলবো, যে সোশ্যাল মিডিয়াতে নিজস্ব কিছু না দেওয়াটাই উচিত। নিজস্ব কিছু সত্তা থাকে সেটা নিজের মধ্যেই রাখা উচিত, কারণ প্রত্যেকটা মানুষেরও কিন্তু একটা অ্যাক্টিভিটিস আছে। আমার একটা পরিবার আছে, আমার পরিবারের সাথে কিন্তু আমার সব কিছু জড়িত। আমার ছেলের সাথে আমার জড়িত, আমার ছেলের সাথে বাচ্চা আছে, আমার মেয়ের সাথে মেয়ের জামাই আছে, অনেক ধরনের ব্যাপার আছে, ছেলের বউ আছে, ওই ফ্যামিলি আছে। হ্যাঁ, ফ্যামিলি আছে। এখন আমি বিজনেস করব, ওকে, আমি বিজনেস করব, কিন্তু আমার বিজনেস একটা লিমিট থাকতে হবে। আমি কিন্তু নারী উদ্যোক্তা হিসেবে আমি ভদ্র মার্জিতভাবে আমি তো বিজনেস আমরা করছি, আমাদের বিজনেস আমরা করছি, যারা লাইভে আমরা কাপড় সেল করছি তারা সেল করছে, কিন্তু কিছু কিছু যেটা হয় সেটা নিজেদের কাছে খুব খারাপ লেগে যায়, কিছু করার নেই। তো এখন আমি যেটা মনে করবো, আমার কাছে কেন যেন মনে হয় একটা জিনিস, কাপড় বিক্রি করুক যার যার ব্যবসা, যার যার রুটি রুজি, কিন্তু সেটার শৈল্পিক ব্যাপারটা কতটুকু টেনে নেওয়া যায়, এটা কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে আমাদের দেশে বেকারত্ব কম, মানে বেকার লোকজনের কাজ কম, আমরা তো আসলে অনেক রিল্যাক্সে থাকি, এই কারণেই মানুষের ফেসবুকটা বেশি দেখা হয়। কাজ নাই তো খই ভাজ অনেক না, আসলে যেমন সোশ্যাল মিডিয়ায় খুবই মানে ব্যক্তিগত বিষয়গুলো মানুষ ওগুলোই খুব এনজয় করে, দেখতে পছন্দ করে, এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এরকমও প্রশ্ন করে, আচ্ছা আপনার ফেসবুকে আপনার সন্তানকে একটু দেখান, আপনার অমুককে দেখান। আরে বাবা, ফেসবুকটা তো আমার, এটা আমার টাইম লাইন, ফ্যামিলির সবাই যে এক্সপোজ হতে চায় সেটা তো না, কিন্তু মানুষ বুঝতে চায় না, আবার অনেক করে ফেলে। অনেক সময় এমনও অনেক সময় কোশ্চেন হয় যে যখন দেখবে না, মানে দেখা গেছে যে হাজব্যান্ড বেবির যদি ছবি না দেখে তারা লাইক আনম্যারিড, এইটাও খুব বেশি আর কি, যে যা ইচ্ছা, মানে আসলে এগুলো ইগনোর করা ছাড়া আর কোনো উপায় থাকে না, না জেনে একজনকে কমেন্টস করা। আমাদের জুমে আরেকজন বন্ধু চলে এসেছে, মিষ্টি মিষ্টি বন্ধু মিষ্টি আপা। মিষ্টি আপা, শুনতে পাচ্ছেন আমার কথা? আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করেছেন?
আপু আসসালামু আলাইকুম, শোনা যায় আপু? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যায়। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। শুভ নিশ্চয়ই সন্ধ্যা। আপনিও ভালো আছেন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শুভ সন্ধ্যা। হ্যাঁ, আজকের বিষয়টা নিয়ে বলুন। আপনি সারাদিনে এই যে এই পর্যন্ত, আজকে যে কটা বাজে, সকাল থেকে এই পর্যন্ত এমন কোনো নিউজ দেখে আপনি কি বিভ্রান্ত হয়েছেন? সোশ্যাল মিডিয়ায় মনে হয়েছে এটা গুজব, অথবা গুজবকে সত্যি, এরকম কিছু? বা সোশ্যাল সারাদিন মিডিয়ায় গুজব না, সোশ্যাল মিডিয়া আজকে তো আপু কোনো গুজব শুনলাম না। আজকে যেটা দুঃখিত হলাম, সিলেটের যে চেক কার্গো আগুনের, এটা আমরা সবাই খুবই দুঃখিত এবং আশা করব খুব বাংলাদেশ খুশি উঠবে, যদিও এটা খুবই কঠিন। আর সোশ্যাল মিডিয়ার গুজবটা নিয়ে আপু যেটা বলতে চাই, আমাদের প্রত্যেকের হাতেই সোশ্যাল মিডিয়া ইজ ভেরি অ্যাভেলেবল, কিন্তু আমাদের আপু নিজেদের বুদ্ধি করে বুঝতে হবে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, এবং আমরা সেভাবেই কাজ করব। এক্সেসিভ কোনো কিছুকে গ্রহণ করব না। আমাদের লিমিটেশন লেখে কোনটা রাইট কোনটা রং সেটা বুঝে আমরা সোশ্যাল মিডিয়া খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করার চেষ্টা করব। শুধু আমরা না, আমাদের বাচ্চা, আমাদের আগামী প্রজন্মকেও আমরা চেষ্টা করব সোশ্যাল মিডিয়াটা কন্ট্রোল করার জন্য। এটা খুব মহামারী আকার ধারণ করেছে সোশ্যাল মিডিয়াটা। এটা বাচ্চাদের হাতে এত চলে গেছে, এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তো চেষ্টা করতে থাকবো, আশাবাদী। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওবায়দা আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সন্ধ্যা। ওবায়দা আপা শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। নাদিরা আপাকে সালাম। নাদিরা আপা অভিনন্দন, শুভেচ্ছা দুই আপুকে। নাদিরা আপুকে খুব ভালো লাগে, ওনাকে আমি চিনি, অনেকবার দেখা হয়েছে প্রোগ্রাম, তারপরে বিভিন্ন প্রোগ্রামে। তো আজকের বিষয়টা আসলেও খুবই মানে বর্তমান সমসাময়িক বিষয়টা। একেবারে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় সবসময় গুজব ছড়ায় মানুষ, যেটা হলো ওটা হলো, আবার ভালো নিউজ এর জন্য খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে, যে আসলে আমি এটা বিশ্বাস করব কি বিশ্বাস করব না। এইটা নিয়ে একটা মানে যুদ্ধের মতো অবস্থা। যে সোশ্যাল মিডিয়া একজন হয়তো এসে বললো যে আমি ফেসবুকে দেখলাম বা অমুকে লিখছে এই যে এরকম একটা ঘটনা, অমুকের নাকি এটা হয়েছে, তারপর অমুকে মারা গেছে, অমুকে অসুস্থ, তারপরে শেষের মানে দেখা গেল ভালো করে সঠিক খবরটা নিয়ে দেখা গেল যে না, তেমন কিছুই হয়নি, সেটা আসলে গুজব। এরকম গুজব অনেক গুজব মানুষের ক্ষতি করে, অনেক গুজব মানে কোনো সমস্যা করে না। এই বিষয়টা আসলে খুবই মানে বিরক্তিকর বা একটা খারাপ প্রভাব পড়তেছে সবার উপরে। এটাই আপদ। অনেক ধন্যবাদ নার্গিস আপা। বিরতির পরে ফিরে আসছি আপনার কাছে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আসলে আমরা গুজব নিয়ে ভীষণ একটা মনোকষ্টে আছি, বিভ্রান্তিতে আছি। আশা করছি অবশ্যই এর সমাধান হবে। থাকুন কিছুক্ষণ আমাদের সাথে, আসছি খুব শীঘ্রই। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। তবে আমাদের হাতে আর তেমন সময় নেই, একেবারেই শেষের দিকে চলে এসেছি। এই আড্ডার মধ্যে যতটুকু আর গল্প করা যায় ততটুকুই লাভ। থাকুন আমাদের সাথে। তো আমাদের একজন বন্ধু এখনো বাকি রয়ে গেছে, একটু কথা বলে নেই। নার্গিস আপা শুনতে পাচ্ছেন? নার্গিস আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, পরে কথা বলি। হ্যাঁ 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 হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, সোশ্যাল মিডিয়ার গুজব। হ্যাঁ, এতক্ষণ তো দেখছি আপনি পটপট করছিলেন আপনার বন্ধুদের সাথে। ব্যাপার, হ্যাঁ, খুব খারাপ জিনিস সোশ্যাল মিডিয়া, মানে এই গুজবগুলা। তারপরেও বলি যে আমরা ফোনের মধ্যেও যে ব্যবহারগুলো করি, দেখা যাচ্ছে যে ভাই বোনই কথা বলতেছি, দেখা যাচ্ছে আমি একরকম ভাবে কথা বলছি, সে কিন্তু আরেকটা ভাই বোনকে আরেক রকম করে বলতেছে। দেখা যাচ্ছে এইভাবে কিন্তু আমার কথা বলার ধরনটা কিন্তু একটু ব্যতিক্রম হয়ে যায়, আরেকজনের কানে প্রবেশ করতেছে। এটাও তো আছে, মানে প্রত্যেকটা কথাই আসলে মানে যত বেশি বলা হয়, যত মিডিয়া ইউজ করা যায়, সামনাসামনি বলা একরকম ভাবে হয়, লেখালেখির পর্যায়ে একরকম ভাবে হয়। এই আর কি, প্রত্যেকটাই কে আমাদেরকে মেনে চলতে হবে, বুঝে
চলতে হবে যে কোনটাকে আমরা কতটুকু ব্যবহার করব, কতটুকু না ব্যবহার করব, কোনটার মধ্যে কতটুকু সত্যটা আছে সেটা আমাদেরকে বলে না যে কান নিয়েছে চিলে, অত কানে পিছনে দৌড়াচ্ছি, নিজের কানটাতে ভিতরে হাত দিচ্ছি না। এগুলো কিন্তু অবশ্যই আমাদের প্রথমে ইয়ে করতে হবে যে হ্যাঁ আমরা কোথায় কতটুকু কথা বলবো, কোথায় আমাদের থামতে হবে, কোথায় আমাদের যেতে হবে। ধন্যবাদ। একদম, অনেক অনেক ধন্যবাদ। আগেই আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে যাচ্ছি, আমাদের তো প্রায় শেষের দিকে চলে আসছি। যদি আবার ফিরে আসতে পারি, মিষ্টি আপুর গান শুনতে পারি, হয়তো একটা গান রেডি করে রাখেন যদি সময় থাকে। আসলে যতই যা বলি যে সোশ্যাল মিডিয়া, এখান থেকে সাবধান থাকতে হবে, বুঝে চলতে হবে, ভীষণ টাফ। কারণ সবচেয়ে খারাপ জিনিসটা হচ্ছে মানুষ নেগেটিভ নিউজগুলোই বেশি শোনে, বেশি দেখে, আর ভাইরাল হবার জন্য মানুষ যা খুশি তাই করছে। হ্যাঁ, সেখানে মানে এমন এমন গল্প বানাচ্ছে, প্রথমে মনে হবে কি এটা সত্যি, তারপর পরে বোঝা যাচ্ছে না এগুলো তার তৈরি করা স্ক্রিপ্ট বা কন্টেন্ট আমরা যেটাকে বলি। তো এগুলো নিয়ে একটু পারভিনা আপনার কাছ থেকে কিছুক্ষণ শুনতে চাই, তারপরে ইয়ের কাছে যাব, আমরা কাশিফার কাছে যাব। অ্যাকচুয়ালি যেটা বলবো যেটা ওই সব কিছু ঘুরে ফিরে কিন্তু এক কথাই আমরা চলে আসতেছি, যে আমরা গুজবে কান দিব না। যে কোনো কিছু আমরা হয়তো বা দেখতে পারবো, দেখব, সব কিছুকে যাচাই করেই জিনিসটা দেখা উচিত, যদিও কঠিন। কিন্তু এখন আমাদের জীবনটা তো এভাবেই চলবে। আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশের মানুষ, আমাদের এভাবেই চলতে হবে। ওই যে পথ চলতে গেলেও এখন সাবধান। যেমন আমরা নর্মাল রোডে ঘাটে কিন্তু আমরা এখন চললে গাড়ির গ্লাস উঠে চলতে হয়, কোনোভাবেই গ্লাস নামানো যায় না। কেন? একটা ফকির লোক আমাদেরকে টাকা চেলো, তাও আমরা ছোট করে গ্লাস উঠে দিতে হয়। কেন? এটা আমাদের ভীত কাজ করে, ভয় কাজ করে। সব ব্যাপারে খারাপও লাগে যে ওনাকে অবিশ্বাস করলাম, কিন্তু কিছু হয়তো সে অনেক ভালো মানুষ। হ্যাঁ, কিন্তু হয়তো সে ভালো মানুষ, হয়তো বা আমার একটা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। সেটারও তো কোনো নিরাপত্তা নেই। খারাপটাই ভাবছি, বিভ্রান্ত। তো এই জন্য যে আমরা নর্মাল একটা জায়গায় যাওয়ার আগে যেরকম আমরা উবারে চললে দেখি যে এই রাস্তাতে জ্যাম হচ্ছে, ওই রাস্তাতে ফাঁকা আছে, এগুলো তো আমরা লুকিয়ে করে দেখি। তো কেন দেখি? আমাদের কাছে মনে হয় যে ওদিকে গেলে আমাদের বিপদ, এদিকে গেলে ফাঁকা। সব ভালোভাবে কিছুই আমাদের জন্য এখন খুব বিবেচনাদায়ক হয়ে গেছে। সেটাই, ওই যে বলে না যে একটা খারাপ মানুষ মানে একটা খারাপ কাজের জন্য আমরা একজনের জন্য 10 জনকে আমরা আসলে ভুল বুঝি। সমস্যাটা এখানেই আসলে। উম্মে কাফিয়া, আপনি বলুন যে যেমন এটা গুজব বলতে কি, যেমন সোশ্যাল মিডিয়া, আমি যেহেতু আপনারা এর সাথে জড়িত, প্রোডাক্ট ভিত্তিক আমি কিছু কথা বলি। একই প্রোডাক্ট বিক্রি করছে, মনে করেন এই প্রোডাক্টের পার্ট 4টা বা 5টা, হ্যাঁ, দেখা গেল কোনো তারা প্রপার প্রোডাক্টটাই দিচ্ছে, কিন্তু কেউ একটা জিনিস কম দিচ্ছে, 2টো জিনিস কম দিচ্ছে, ওটার পার্ট 4টা বা 5টা, এরকম আমি ফেস করেছি। আবার আমি কালার চয়েস করেছি পার্পল এবং অমুক, কিন্তু অন্য কালারের দিয়ে, এরপরে তাদেরকে এত SMS, এত ফোন, তারা পাত্তাই দিচ্ছে না। দেখাচ্ছে একটা আর দিচ্ছে আরেকটা, ডেলিভারি করার সময় অন্য একটা দিয়ে দিচ্ছে। এটা তো একটা প্রচুর হচ্ছে, খুব অথেন্টিক পেজ ছাড়া এটা অহরহ হচ্ছে। আমিও এরকম ফেস করেছি। আর আরেকটু যদি বলতে চাই যে এই গুজবের ব্যাপারগুলা আর কি, যে গুজবে আসলে আমাদের কান দেয়া উচিত না। আর যেটা হলো যে আমরা তো সোশ্যাল মিডিয়াতে যেটা খুব সাবধানে কমেন্টস করতে হবে। মানে কমেন্টসটা খুবই সিরিয়াস একটা ইস্যুস, যে আমি যদি একটা কমেন্টস করে ফেলি, সাপোজ ভুলবশত যদি ওটা থেকে যায়, তাহলে ওটা নিয়ে অনেক আবার ওই যে ভাইরাল, এটা নিয়ে অনেক লেখালেখি, অনেক কিছু, মানে এই জন্য এগুলোও আমাদের আর কি খুব সিনসিয়ার মানে থাকতে হবে এই ব্যাপারগুলোতে, সোশ্যাল মিডিয়া। এবং আরেকটা জিনিস ছবির ব্যাপারগুলো, যে আপনি কথা বলেছেন 5 লাইন, আগের কিন্তু শুরুটা একটা সুন্দর, মাঝখানে 2টো লাইন কিন্তু ওটার সাথে জোড়া লাগানো ছিল, কিন্তু ওই মাঝখানের 2টো লাইন যদি আলাদা করে কেউ শুনে, তখন সেটা ভালো লাগবে না শুনতে, নেগেটিভ বা খারাপ কিছু বা হাস্যকর। এটাও তো খুব হচ্ছে, হ্যাঁ, ভীষণ হচ্ছে। ওইটুকু দিয়ে যা তা কমেন্ট, যা তা কথাবার্তা, এবং এত সমালোচনা, মানে সমালোচনা করার জন্য যেন কিছু মানুষ শুরু হলে আর থামছে না, এরকম একটা ব্যাপার। সেটাই তো। পারভিনা, আর কি গল্প আছে বলুন না। ওই যে আমি একটা কথাই শুধু বলবো, যে প্রোডাক্টের ব্যাপার যেটা বললেন না, যে 3টা দিলে 4টা দিবে, একটা দিবে না, ওটা আমি বলবো যে এটা যে প্রোপাইটার, আমি প্রথমেই বলবো যে প্রতিষ্ঠানটা চালাচ্ছে,
সে যদি পারফেক্টলি ভাবে প্রতিষ্ঠানটা চালাতে চায়, যে সমস্ত কর্মচারীরা ভুল করতেই পারে, কর্মচারীদের ভুল হতেই পারে। তো কর্মচারী এবং আমি যদি একটা কাস্টমারকে আমি আমার মতো করে চাই, ধরে রাখতে চাই, যে আমি বলবো যে আমি দীর্ঘ 98 সাল থেকে যে কাস্টমারকে আমি হ্যান্ডেল করছি, আজ অবধি আমার সেই কাস্টমার এখনো আছে। আমি যদি ধরে রাখতে চাই, অবশ্যই মানে মালিকের সব কিছু কন্ট্রিবিউশনটা দেখতে হবে। একদম। তো বিজনেসটা যদি আমাদের বাংলাদেশে যদি এভাবে আমাদের বিজনেসে যদি লুক আফটার প্রত্যেকেই করে, যে আমি জানি কর্মচারীদের কথা আমি বলবো না, কারণ কর্মচারী আমার নিজেরও আছে। মানে আমি শোরুমে থাকলে আমার সেল বেশি হয়ে যাচ্ছে, আমি চলে গেলে একটু সেল কমে যায়, এটা তো ন্যাচারাল। ওরা তো মাস শেষে সবার ধৈর্যটা এক না, সবার বিহেভিয়ার এক না, সুতরাং সমালোচনা করতে চাই না। হ্যাঁ, রাইট। তা আমরা একটু এই ফাঁকে একটু গান শুনে আসি। হ্যাঁ তরু আপা, আমি একটু আপনার কাছ থেকে আমরা সবাই গান শুনতে চাই, একটু গান না প্লিজ। আচ্ছা, আমি কয়লাইন হলো নীলিফা ইয়াসমিনের কয়লাইন, আমার একটা প্রিয় গান। হ্যাঁ হ্যাঁ গান প্লিজ। এত সুখ সইব কেমন করে, এত সুখ সইব কেমন করে, বুঝি কান্না লেখা ছিল ভাগ্যে আমার, সুখেও কাঁদতে হবে দু চোখ ভরে, এত সুখ সইব কেমন করে, দুঃখের স্রোতে ভাষা কোনদিন পায় না তো বুঝি গো পথের ভুলে এলাম নতুন কোলে, এ পথ আবার দূরে যাবে কিশোরে, এত সুখ সইব কেমন করে, বুঝি কান্না লেখা ছিল ভাগ্যে আমার, সুখেও কাঁদতে হবে ছিল না জানা, এত সুখ সইব কেমন করে। বাহ, আমরা একটা তালি দেই। অনেকদিন পর। না না, আপনি খুব মন দিয়ে গেয়েছেন। হ্যাঁ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। যে যাক, আপনি এত সুখ সোশ্যাল মিডিয়ার এই গুজব যেন আপনার কানে না আসে, আপনি সুখে থাকেন। ভালো থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো, আবার কথা হবে, আড্ডা হবে। তো আমরা তো একেবারেই শেষের দিকে আসছি, দুজনে একটু ছোট ছোট করে দর্শকদের উদ্দেশ্যে, হ্যাঁ লেডিস ক্লাবে এই যে এসে কেমন লাগছে, এই যে আমাদের এত কথা এক্সচেঞ্জ হলো বা কোনো সাজেশন, নেক্সাস লেডিস ক্লাব হচ্ছে আমাদের নারীদের জন্য একটা প্ল্যাটফর্ম বলবো, এবং আমার তো খুব প্রিয় এই জায়গাটা। আমরা যখন শুনি যে এখানে আসতে হবে পরিবার, তখন আমরা আসলে 2-3 সপ্তাহ থেকে এই যে শাড়ি কাপড় ম্যাচিং করে চেষ্টা করি যে পরবো, এভাবে সাজবো। তো আমার তো খুব পছন্দের জায়গা, একটা অকেশনের মতো লাগে যে কোনটা পরে যাব, কিরকম করে আমরা গেট আপ নিব, এরকম। বাহ, তাহলে আজকের এই যে দুজনের প্রিপারেশন কদিন আগে থেকে? এটা আসলে আমার নিজেরই করা শাড়িটা, আমার শোরুমের শাড়ি। আচ্ছা, তো আমি পরেছি, এটা ফার্স্ট টাইম পরেছি আজকে। বাহ, খুব সুন্দর, দুজনকে অনেক সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, ভালো লাগছে, খুব ভালো ভালো গল্প হলো, আড্ডা হলো, সন্ধ্যা আমাদের কাটলো আজকে। নেক্সাস টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ, এন্ড সাথে আপনাকেও অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। ভালো কাটুক আপনাদের সবার ভালো কাটুক। গুজবে আসলেই কান দেব না, এটা হচ্ছে সত্য কথা। একেবারেই শেষের দিকে কি বিদায় নেওয়ার দিকে। আমরা তো খুব ম্যাচিউরড একটা এজ, একটা অনেক অভিজ্ঞতা বয়স আমাদের, কিন্তু আসলেই যারা অল্প বয়স, যাদের জীবন শুরু, যাদের ভবিষ্যৎ পড়ে আছে, তাদের জন্য আসলেই আমাদের সাজেশন থাকবে যে সোশ্যাল মিডিয়ার এই বিভ্রান্তিকর জিনিস যতটা না দেখে পারা যায়, এবং উদ্দেশ্যহীনভাবে সোশ্যাল মিডিয়ায় না থাকাটাই ভালো। বরং অনেক কাজ আছে, অলসতা কিন্তু শয়তানের আড্ডাখানা। সুতরাং বসে বসে সারাদিন উদ্দেশ্যহীন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল না করে বরং নিজে কাজ করি, নিজের দিকে ফোকাস করি, নিজে ভালো থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সাস লেডিস ক্লাবের এই নারীদের আড্ডায়।